নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। বৃহস্পতিবার যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যে আসতে চলেছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান। বুধবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণাটি দিয়েছেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, 29শে ফেব্রুয়ারি যুব উৎসবের সমাপ্ত অনুষ্ঠান হবে। সমাপ্ত অনুষ্ঠানটি হবে স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এবার গোটা উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য থেকে মোট 827 জন অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার অর্থাৎ 29শে ফেব্রুয়ারি সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও জানান, আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের জন্য সবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সকলের জন্য খোলা থাকবে এই আনন্দ ঘন অনুষ্ঠান। আগামীকালকে 29 তারিখ ক্লোজিং সেরেমনি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন বিবেকানন্দ ময়দানে হবে, আপনারা জানেন। আমরা এর আগেও এই তথ্যটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজ্যে 827 জন পার্টিসিপেন্ট, যারা গোটা উত্তর পূর্বাঞ্চল 8টা রাজ্য থেকে এসেছেন। অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার যারা পার্টিসিপেন্ট। এর মধ্যে স্টেট ইউথ যারা পার্টিসিপেন্ট তারাও রয়েছে। তেমনি এনওয়াইকে নেহরু যুবকেন্দ্র সংগঠনের ভলেন্টিয়ার্সরা রয়েছে, এনএসএস এর ভলেন্টিয়াররা রয়েছে, ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডি যারা প্রত্যেক বছর যারা সম্মানিত হন রাষ্ট্রপতি ভবনে, এই ধরনের যুবরাও রয়েছে। এনএসএস এর অফিসিয়াল যারা তারাও রয়েছে, এনওয়াইকে সংগঠনের যারা অফিসিয়াল তারাও রয়েছে। আগামীকালকে যে ক্লোজিং সেরেমনি, যেটা আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দান অনুষ্ঠিত হবে, সেটা 5:30টায় শুরু হবে। শাসক বিরোধী দোস্ত এবার প্রকাশ্যে। আন্দোলনে বসার 1 ঘন্টার মধ্যে দিল্লির ফোন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। আর দিল্লি থেকে ফোন পেয়ে অনশন মঞ্চে উপস্থিত জনজাতিদের কথা অমান্য করে দিল্লি ছুটলেন তিপ্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দিল্লি যাওয়ার পূর্বে অনশন মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের আশ্বাস দেন, খালি হাত ও খালি পেটে দিল্লি যাচ্ছেন, খালি হাতে ফিরবে আসবেন না তিনি। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলের কাছে হাসির খোরাক শাসক বিজেপি ও প্রধান বিরোধী দল তিপ্রামথা। দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা মোতাবেক বড়মুড়ার হাতাই কদরে বুধবার সকাল থেকে অনশনে বসেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরাও। প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনশন মঞ্চে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফোন করে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আলোচনার জন্য দিল্লি ডাকা হয়। দিল্লি থেকে ফোন পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। অনশন মঞ্চ ত্যাগ করার আগে তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, খালি হাত আর খালি পেটে দিল্লি যাচ্ছেন, কিন্তু খালি হাতে ফিরবেন না। দাবি আদায়ের পর খালি পেটে রাজ্যে ফিরে এসে সকলের সাথে খাবার খাবেন। अगर आपका प्यार रहा, मुबागरा कॉम्प्रोमाइज नहीं करेगा, तिप्रासा को कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लेकर के आएगा। और मैं इसी मंच से थैंक यू बोलना चाहता हूं। मुझे बुलाया है, आई अप्रिशिएट इट। मैं अप्रिशिएट करता हूं कि मुझे दिल्ली बुलाया गया। मैं धन्यवाद बोलना चाहता हूं कि आपने मेरा और हमारा गरीब तिप्रासा का आवाज सुना है, आपने बुलाया है। मैं जाऊंगा, बात करूंगा और मैं खाली हाथ नहीं आऊंगा। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই দিন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিদের কথা এক প্রকার অমান্য করে দিল্লি ছুটে যান। অনশন মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিদের নিকটে জানতে চান কেন্দ্রীয় সরকার ওনাকে ডেকেছে, ওনার যাওয়া ঠিক হবে কিনা। তখন অনশন মঞ্চে উপস্থিত জনজাতিরা চিৎকার করে জানায়, না, দিল্লি যাওয়া উচিত হবে না। কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের কথা অমান্য করে বলেন, দিল্লি যাওয়া প্রয়োজন। যে ভুল আগে হয়েছে একই ভুল দ্বিতীয়বার করলে হবে না।
সকলকে তিনি অপেক্ষা করার জন্য বলেন। এদিকে দিল্লি যাওয়ার প্রাক মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, দিল্লি থেকে তাঁকে ডাকা হয়েছে, তাই তিনি দিল্লি যাচ্ছেন। নিজেদের দাবি কেন্দ্রীয় সরকারের সামনে রাখবেন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না মিললে অনশন চলবে। দিল্লি থেকে ফিরে এসে পুনরায় তিনি অনশন মঞ্চে বসবেন। যদি দাবি পূরণ হয় তাহলে দিল্লি থেকে ফিরে এসে অনশন মঞ্চে গিয়ে সকলের সাথে আনন্দ করবেন। তবে এই দিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা শোনা যায়নি। তিনি শুধুমাত্র সাংবিধানিক সংশোধনের কথা বলেছেন। उनके लिए फाइट कर रहे, उनके लिए फाइट करने के लिए आज कॉम्प्रोमाइज मत करो। बहुत लोग बहुत कुछ बोलेगा, बहुत लोग बहुत कुछ बोलेगा, लेकिन प्रद्योत विक्रम माणिक्य को पैसा से आप खरीद नहीं सकता। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লির ডাকে জনজাতিদের কথা অমান্য করে দিল্লি ছুটে গেলেও অনশন মঞ্চে বসে রয়েছে তীব্রামথা দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এদিন আমরণ অনশন মঞ্চে হাজার হাজার জনজাতি পুরুষ ও মহিলা সামিল হয়। এখন দেখার দিল্লি থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনশন মঞ্চে অবস্থানরত নেতৃত্ব ও জনজাতিদের উদ্দেশ্যে কি বার্তা দেন। স্যান্দন টিভি। এক বাংলাদেশি এবং দুই দালালকে ধরে বিএসএফের ১৩৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থানাধীন বৈঠান বাড়ি এলাকায় অর্জুনার পাশ দিয়ে বুধবার ভোরে বাইক যেতে দেখে ১৩৯ নং ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের সন্দেহ হলে তারা বাইকটিকে তাড়া করে। সেই বাইকের তাড়া করে আটক করতে সক্ষম হয়। সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড সহ বাংলাদেশি জিনিস উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আব্দুল করিম জানায় যে ২০১৯ সাল থেকে ভারতের বেঙ্গালুরু এসে কাজ করে চলেছেন। বেঙ্গালুরুরে এক দালালকে ৪০,০০০ টাকা দিয়ে সে নকল আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ সমস্ত নথি বানিয়ে নিয়েছেন। এ নিয়ে সে ৩ বার বাংলাদেশ গেছে। প্রথমবার বাংলাদেশের যাতায়াতে জাকির, শাকিল তারা তাকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে টাকার বিনিময়ে সাহায্য করেছিল। এবার এপার থেকে যাওয়ার সময় শান্তু উরাং এবং পিন্টু উরাং দুই ভাই সহায়তা করেছে। তাদের বাড়ি সেটলাংপাড়া ডেপাপাড়া এলাকায়। বিএসএফের জওয়ানরা বাংলাদেশি মোহাম্মদ আব্দুল করিম এবং দুই দালাল শান্তু উরাং এবং পিন্টু উরাংকে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। मैं निरीक्षक विनय कुमार 139 बटालियन से हूँ और जब कल हम लोगों ने एक एमसीबी चेकिंग के दौरान पाया कि कुछ संदिग्ध लोग बाइक से जा रहे थे। जब हमने रोकने का प्रयास किया तो वे भागने लगे। भागने पर हमने उन्हें पीछा किया। पीछा करने के बाद जब उनसे बातचीत हुई तो पहले तो वो अपने रिवील नहीं कर रहे थे कि हमारी आइडेंटिटी क्या है। वो बता रहे थे कि हम भारत के ही मूल निवासी हैं। लेकिन जब उनके बैग को सर्च किया गया तो उसमें बांग्लादेश के प्रोडक्ट पाए गए। फिर भी वो मानने के लिए तैयार नहीं थे। फिर हमने इंडिया के बारे में कुछ जानकारी हासिल करने की कोशिश की तो बता नहीं पा रहे थे। संदेह वाले बात कर रहे थे। वैसी स्थिति में हमने जब उनसे पूछा कि कहाँ से आए हो, थोड़ा सपोर्ट यूज किया, समझाने का कोशिश किया तो वो बोले कि बांग्लादेश के, हम सिलहट से हैं। अपना नाम अब्दुल करीम बताए और उनके साथ जो उनको सहयोग से क्रॉस करा रहे थे जाकिर, सोहेल, पिंटू ओरान और ये सिंटू ओरान, ये 4 आदमी थे जो सहयोग करके बताए कि बांग्लादेश को कहीं से वायर को ब्रिज करके या नदी नाला का। একটা সময় ছিল বিদেশ থেকে প্রযুক্তিকে ভারতের আমদানি করতে হতো, কিন্তু বর্তমান সময়ে সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের উন্নতির ফলে ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে গেছে বলে বুধবার রাজধানীর সুকান্ত একাডেমিতে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস উপলক্ষে ত্রিপুরার রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে বুধবার পালন করা হলো বিজ্ঞান দিবস। এদিন বিজ্ঞান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার সহ অন্যান্যরা। এদিন গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বিজ্ঞান দিবসের অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল, কিন্তু তিনি জরুরি কাজে দিল্লি চলে যাওয়ার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে বিজ্ঞান জরুরি। বিজ্ঞানকে বাদ দিয়ে এক কদম এগিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। 1987 সালে ভারত সরকারের 28 ফেব্রুয়ারি দিনটিকে বিজ্ঞান দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়। তারপর থেকে 28 ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। অনুষ্ঠান শেষে এদিন সুকান্ত একাডেমির সামনে থেকে এক সচেতনতামূলক শোভাযাত্রাটি সংগঠিত করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। শোভাযাত্রাতে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রম করে। যে ভারতবর্ষের যে ওই কোভিড এফেক্টে যেখানে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো তাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বিভিন্নভাবে সবাই এটা সাকসেসফুল হতে পারেনি, আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা এবং দেশের প্রধানমন্ত্রীর যে উদ্যোগের সঙ্গে আমরা এই কোভিড-19কে মোকাবেলা করার জন্য আমরা যে ভ্যাকসিন আমরা করেছি সেটা আমাদের বিজ্ঞানীদের দ্বারা হয়েছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন দেশকে আমরা এর মাধ্যমে আমরা সহায়তা করেছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা আজকে সেখানে পিছিয়ে নেই যে আজকে বিজ্ঞানকে কেন্দ্র করে সারা পৃথিবীতে ভারত চন্দ্রায়ন এবং মঙ্গলযান এর মাধ্যমে আরো প্রমাণিত করেছে সারা পৃথিবীতে যে ভারতবর্ষের বিজ্ঞান এত পিছিয়ে নেই, যেটা নিজ উদ্যোগে নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের দেশীয় বিজ্ঞানীদের মাধ্যমে আমরা আজকে সারা পৃথিবীতে সেখানে একটা মাথায় স্থান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বুধবার পশু প্রতিপালনের উপর রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে পশু প্রতিপালনের উপর বিভিন্ন নিয়ম কানুন সহ বিস্তারিত অবগত করা হয়। ত্রিপুরা ভেটেরিনারি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এবং এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলায় একটি করে গোশালা স্থাপন করার জন্য উদ্যোগ গত বিধানসভা অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রাজ্যের দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং সিপাহীজলা জেলায় গোশালা থাকলেও বাকি 5টি জেলায় গোশালা নেই। তাই আগামী 6 মাসের মধ্যে এই গোশালা স্থাপন করা হবে। বিশেষ করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলকে নিতে হবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, শুধু গবাদি পশু বিতরণ করলে দায়িত্ব শেষ নয়, এগুলো সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা এবং এর স্বাস্থ্য ভালো রয়েছে কিনা সেদিকেও নজর দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। পাশাপাশি যারা পশু পালন করে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি আরও বেশি করতে হবে। আমরা যারা এটার সাথে যুক্ত আছি বা আমাদের যারা ভেটেরিনারিয়ান যারা রয়েছেন অ্যাক্রস দ্য স্টেট যারা কাজ করছেন, আমাদের সবাইকে দপ্তরের কাজের সাথে সাথে পশু পাখিদের প্রতিও আমাদের দায়িত্ব নিতে হবে। উই শুড টেক রেসপন্সিবিলিটি ফর দ্য অ্যানিমেলস। এখন প্রশ্ন হচ্ছে, আজকের এই প্রোগ্রামের মূল বক্তব্য হচ্ছে প্রিভেনশন অফ অ্যানিমেল টু ক্রুয়েলটি। আমি অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ভেটেরিয়ান একটা পশুকে যদি ডিসপেন্সারিতে হোক, আমাদের হসপিটালে নিয়ে আসা হোক, আসার সাথে সাথে যদি আমরা তাকে রাইটলি রেসপন্স না করি, আমরা যদি রাইটলি অ্যাড্রেস না করি, এটাও তো ওয়ান কাইন্ড অফ ক্রুয়েলটি, ইজন্ট ইট? পূর্বে শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনা ধলাই জেলার জামির ছড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজেন দেববর্মা এবং আহত তার স্ত্রীর নাম শঙ্খপতি দেববর্মা। মৃত ব্যক্তির ছেলের কাছ থেকে জানা যায়, দুষ্কৃতীরা তার মা বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। তারপর সেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা
বাবা মাকে উদ্ধার করে নিয়ে যায় মনু হাসপাতালে, কিন্তু অবস্থা সংকটজনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু মঙ্গলবার রাতে বেলা মৃত্যুর কোলে ঢলে পড়েন তার পিতা। পুলিশ অভিযুক্ত আনন্দ কলইকে আটক করেছে। মৃত ব্যক্তির ছেলে বক্তব্য, ঘটনার দিন অভিযুক্ত আনন্দের মা মঞ্জুরি কলই ডেকে বাড়ি নিয়ে গিয়েছিল তার মা বাবাকে। তারপরে ঘটনা সংঘটিত করেছে। বুধবার মৃত রাজেন দেববর্মার দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। আমার সঙ্গে একজন ফুলার মা ডাকিয়ে নেওয়া হয়েছিল তার বাড়িতে হেল্প মাংব করে। যাওয়ার পরে বাড়ির ভিতরে যে সময় বসছিল, বইয়া থাকার পরে তাইনার ফুলা ছুরি ভাবে দাও লইয়া আয়া মা বাবারে হামলা করছে। আপনার মা বাবারে প্রথমে বাবারে কাটছে বলে, বাবারে কাটার পরে মা মানা করার যাওয়ার পরে মার ওই সব কাটিয়া ফেলে। এরপরে তাইনের বদি আমরা বাড়িতে গিয়া সিলি মারিয়া কইছে আমরা তোর মা বাবারে সব কাটিয়া ফালাই দিয়া দিছে আমার ছালা। কোনে আমরা গেছি, গিয়া যাওয়ার পরে দেখি মা তো হেরার একদম ঘরের দরজার সামনে একদম উলট পুলট হয়ে পড়িয়া রয়েছে। এরপরে তাইনের বদি তো কইছে তোর মা বাবারে কাটিয়া ফালাইছে। তো মারে না শুধু পাইছি, আর বাবারে তোকাইতে গিয়া হেরা বাজার যাওয়ার রাস্তার মধ্যে ডাউনের মধ্যে বাবারে গিয়া পাইছি। কি অবস্থায় পাইছেন বাবারে পাইছি গলা সলা কাটা, এরপরে এরমভাবে নইলে পাইছি। তখন কি জীবিত আছিল? তখন জীবিত আসলো। আচ্ছা, তারপর প্রথমে কোন হাসপাতালে নিয়েছে? এরপরে মনো হসপিটালে নেওয়ার পরে মনো হসপিটাল থেকে খোলাই রেফার দিছি। খোলাই রেফার দেওয়ার পরে এরপরে জীবিত রেফার দেওয়া হয়েছে। বিএসএফের মারে গুরুতর আহত এক কৃষক। ঘটনা সোনামুড়া থানাধীন সীমান্ত গ্রাম এনসিনগর এলাকায়। ক্ষুব্ধ এলাকার জনসাধারণ। ঘটনায় প্রকাশ কৃষক ইয়াসিন মিয়া প্রতিদিনের মতো নিজের সবজি খেতে সবজি তোলার জন্য যায়। অভিযোগ, সবজি তুলে বাড়ি ফেরার সময় এনসিনগরের 43 নং বাহিনীর কয়েকজন বিএসএফ জওয়ান তার উপরে চড়া হয়, শুরু করে মারধর। সে সময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে কৃষকের স্ত্রী এবং বিএসএফের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে তখনই ইয়াসিন মিয়ার স্ত্রী ফাতেমা বেগমকে প্রহর করে বিএসএফ জওয়ানরা বলে অভিযোগ। পরে উভয়ের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। এই অবস্থা দেখে এলাকাবাসী বিএসএফের হাত থেকে ইয়াসিন মিয়াকে উদ্ধার করে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জীবিতে স্থানান্তর করে। আহত কৃষকের পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। বিএসএফ এই ধরনের আক্রমণে ক্ষুব্ধ এলাকাবাসী। চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। সবজি খেতে দেয় সবসময়, এখন সবজি লো সিরিয়ারে আইতের সময় বিএসএফে ধরিয়ে আমার সাড়ে গালারও ধরিয়ে 2-3-4 জন বিএসএফে ফিডে আরম্ভ করছে। যখন ফিরতে আছে আমার ওয়াইফও গেছে, আমার ওয়াইফেরও মারধর করছে। এর গায়ের কাপড়টা ওর সিরিয়ে লেছে, ঠিক আছে নি বাড়ি প্রধানের বাড়ির সামনে। সবজি কি সবজি লেগেছিল? হ্যাঁ, সবজি লেগেছিলাম, লাউ খেতে লাউ ডুগা লইয়ে রাখছিলাম। সবজি রাখছি নি না, সবজি তো ফালাই দিছে ফিটটা বাইটটা, আমারও তো কই গেছে সবজি টবজি সব পরে রয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এবার মাঠে নামল বামপন্থী শ্রমিক সংগঠন। বুধবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে কৈলাসহর মহকুমা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন ঊনকোটি জেলার কমিটির সম্পাদক কান্তিলাল দে, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি বিপুল সিনহা, মহকুমা কমিটির সহ সম্পাদক বিজন সিনহা। মহকুমা শাসক প্রদীপ সরকারের নিকট ডেপুটেশন প্রদান করে সেই সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কান্তিলাল দেব জানান, রেগার মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি অবিলম্বে বাতিল করা, রেগাতে বছরে 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি প্রদান করা, অবিলম্বে নয়া বিদ্যুৎ আইন বাতিল করা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য অবিলম্বে প্রদান করা। কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের তাদের দাবিগুলোর সাথে সহমত পোষণ করেছেন বলেও জানান কান্তিলাল দেব। আমরা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে এই মাননীয় মহকুমা শাসকের কাছে 7 দফা দাবিতে আমরা দিয়েছি।
যে ইদানিংকালে একটা নতুন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে, যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না। হ্যাঁ, এইটা আমরা মানছি না, কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি। হ্যাঁ, যার ধরুন তার নাগরিকত্ব আছে, সব কিছু, জন্ম সব কিছু এখানে থাকা সত্ত্বেও হ্যাঁ একটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে 1.5 কোটি টাকার শুকনো গাঁজা সহ একজনকে আটক করতে সক্ষম হয়। যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা অভিজিৎ পালের বাড়িতে চালানো হয় এই অভিযান। মঙ্গলবার গভীর রাতে যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফ জওয়ানরা যৌথভাবে এই অভিযান চালায়। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অভিজিৎ পালের বাড়িতে বিপুল পরিমাণে শুকনো গাঁজা মজুত রয়েছে। সেই সংবাদের উপর ভিত্তি করে বিএসএফ জওয়ানদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে অভিজিৎ পালের বসত ঘর থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা ভর্তি কয়েকটি ড্রাম। পাশাপাশি ঘরের পেছন থেকে ও বাড়ির পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হয় গাঁজা ভর্তি বেশ কয়েকটি বস্তা। সর্বমোট 358 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছে বাড়ির মালিক অভিজিৎ পাল। অভিজিৎ পালের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। মধ্যরাত্রে আনুমানিক রাত্র 12:30 নাগাদে একটা গোপন খবর আসে। গোপন খবর ভিত্তিতে বিএসএফ আমাদের সাথে যোগাযোগ করে। তো আমাদের থানার পুলিশ অফিসার্স, স্টাফস এবং শালপুকুরের বিএসএফ অফিসার্স এবং প্রায় 20 জনের মতো বিএসএফ জওয়ান, তারা যৌথভাবে একটা রেড করা হয় বাঁশপুকুর এলাকায়। তো বাঁশপুকুর এলাকাতে সূত্রের ভিত্তিতে অভিজিৎ পালের বাড়িতে আমরা রেড করি। রেড করে তার ঘর থেকে এবং বাড়ির বিভিন্ন জায়গা থেকে গাঁজা লুকায়িত অবস্থায় ছিল, এগুলি আমরা উদ্ধার করি। উদ্ধার করে দেখলাম প্রায় 358 কেজি গাঁজা। তো অ্যাকর্ডিংলি গাঁজাগুলো সিজ করা হয় এবং বাড়ির যে মালিক অভিজিৎ পাল, ওকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বুধবার দুপুরে খোয়াই পৌর পরিষদ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরজমিনে পরিদর্শন করেন খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনকালে উনার সাথে ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই পূর্ত দপ্তরের এসডিও মনোজ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। শুরুতে খোয়াই কবুলার চৌমনিতে সেলফি পয়েন্ট কাজ, লালছড়া শ্মশানঘাটের বৈদ্যুতিন চুল্লির কাজ, নতুন বাসস্ট্যান্ড ও হাসপাতাল সংলগ্ন স্থানে শিশু উদ্যানের কাজ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক মেঘা জৈন জানান, কাজের গুণগত মান বজায় রেখে ও দ্রুত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি परामर्श दिएছেন কর্মীদের। टाउन हॉल है, हमने वो भी विजिट किया। तो अभी हम लोग ये सारा काम देख रहे हैं और कुछ काम बाकी है, तो उसी सिलसिले में हम लोग जो काम बाकी है उसको देख रहे हैं एंड वी आर ट्राइंग टू फिनिश इट एज सून एज पॉसिबल। मतलब अपने जो काम जो इलेक्ट्रिक का चूल्हे भी हो रहा है, जैसे अभी हम लोग इलेक्ट्रिक क्रेमेटोरियम भी देख रहे थे, वहाँ देखने गए थे, देखा है कि कुछ काम हो चुका है पर काफ़ी काम अभी बाकी है। तो हम लोगों ने जिन्हें टेंडर दिया है पीडब्ल्यूडी से, उनसे बात किया है एंड वी आर एक्सपेक्टिंग दैट वर्क विल बी डन बाय मी। বুধবার খয়েরপুর আরকিনগর স্থিত কলেজ অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারিতে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ কলেজের অধ্যক্ষ। ফিতা কেটে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন তিনি। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে পশুপালন দপ্তর মানুষকে পশুপালনে উৎসাহিত করে চলেছে। আগামী দিনে কিভাবে মানুষ পশুপালন করে স্বনির্ভর হতে পারে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কলেজ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আগামী দিনে যাতে সঠিক পরিষেবা মানুষের কাছে তুলে ধরতে পারে তার জন্য চেষ্টা করছে সরকার, এবং দেশের অন্যান্য কলেজের মতো যাতে এই কলেজে ছাত্রছাত্রীরা সঠিক পরিকাঠামো পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে একটি গোশালার উদ্বোধন করা হবে। সরকার প্রত্যেকটি জেলায় একটি গোশালা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী স্মার্ট ক্লাস পরিদর্শনে গিয়ে কলেজটি ঘুরে দেখেন, কথা বলেন কলেজের কর্মীদের সাথে।
রাষ্ট্রীয় গোকুল মিশনের অন্তর্গত এই কলেজে আমাদের যারা ডক্টর রয়েছেন, অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আমাদের গোশালার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জানেন এখানে একটা আমাদের ফার্মও রয়েছে। তো এই ফার্ম ওয়ার্কার যারা আছে তাদের জন্য, তাদের কাজের বৃদ্ধির জন্য আমরা এখানে একটা গোশালা তৈরি করছি। তার জন্য শেড অলরেডি নির্মাণ হয়েছে, যেটা কিছুক্ষণ আগে আমরা উদ্বোধন করছি। আগামী মাসখানেকের মধ্যে এখানে আমরা ক্যাটেলও নিয়ে আসব এবং ক্যাটেলের জন্য মানে থাকার সুব্যবস্থা এখানে আমরা করেছি। তাদের খাওয়ার জন্য যে ফডার দরকার, এটা আপনারা দেখছেন আমাদের চারপাশে ফডার লাগানো আছে, সেখান থেকে তারা ফিড করতে পারবে। এর বাইরে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, স্টুডেন্টদের একটা ডিমান্ড ছিল যে পুরো দেশের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য স্মার্ট ক্লাস দরকার। তো এখন সাথে সাথে আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং স্মার্ট ক্লাসরুম আমরা তাদেরকে প্রোভাইড করেছি। রাজধানীর বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি হল ভারতরত্ন সংঘ। বুধবার ভারতরত্ন সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে ভারতরত্ন সংঘের 27 জনের নতুন কমিটি গঠন করা হয়। এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 2 নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ অন্যান্যরা। ভারতরত্ন সংঘের নয়া কমিটির সভাপতি হলেন আইনজীবী দীনেশ সরকার, সম্পাদক হয়েছেন দুর্গা প্রসন্ন দেব। আগরতলা পৌর নিগমের 2 নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন বলেন, সরকার চাইছে সমাজের অন্তিম ব্যক্তিতে সাহায্য করতে। তিনি আশা ব্যক্ত করেন ভারতরত্ন সংঘের নতুন কমিটি মানুষের সাহায্যে এগিয়ে আসবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে তারা ভূমিকা নেবে। তিনি নেশামুক্ত সমাজ গড়ার জন্য ভারতরত্ন সংঘকে এগিয়ে আসার আহ্বান জানান। অ্যাকচুয়ালি দেখুন, আমি ভারতরত্ন সংঘ ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমি এই ক্লাবের পূর্বতন কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি। তো আমার অপ্রত্যাশিত ছিল যে হয়তো তারা সমস্ত ক্লাবের সদস্যরা মিলে আজকে আমাকে সভাপতি পদে অলঙ্কৃত করেছে। এতে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি একটাই কথাই বলবো যে ভারতরত্ন সংঘের একটা ঐতিহ্য আছে। বহু পূর্বকাল থেকে আমাদের যারা সিনিয়র্স যারা ছিলেন তারা এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছে এবং ওনারা যত্ন সহকারে একটা সুন্দর একটা নাম দিয়েছেন ভারতরত্ন সংঘ। তো আমি সমস্ত আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসী এবং আমাদের ক্লাব সমস্ত সদস্যদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভারতরত্ন সংঘের ঐতিহ্য এবং সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে। এবং বুধবার গন্ডাছড়া বিজেপির গন্ডাছড়া যুব মোর্চার উদ্যোগে ডম্বুরের টুমরু ল্যান্ডে অনুষ্ঠিত হয় যুব চৌপাল কার্যক্রম। যুব চৌপাল কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, গন্ডাছড়া যুব মোর্চার সভাপতি সজল মল্লিক সহ বিভিন্ন পদাধিকারীরা। এ যুব চৌপাল কার্যক্রমে আলোচনা করতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব যুবকদের উদ্দেশ্যে আগামী দিনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, যুবকরা আগামী দিনে দেশকে এগিয়ে নেওয়ার একমাত্র হাতিয়ার। তাই দেশের উন্নতির সাথে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর হাতে শক্তিশালী করতে এবং ত্রিপুরার লোকসভা নির্বাচনে 2টি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার আহ্বান রাখেন। এ যুব চৌপাল কার্যক্রমে অংশ নিতে ডম্বুরের জলপথে নৌকা নিয়ে আসা যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যুব চৌপাল কার্যক্রম আমরা আয়োজন করেছি। এরই অঙ্গ হিসেবে আজকে আমরা রাইমাভেলি মন্ডল অন্তর্গত একদম প্রত্যন্ত এলাকা একটা আইল্যান্ড টুমরোল্যান্ড, এখানে আমরা যুব ভাই বোনদেরকে নিয়ে যুব চৌপালের আয়োজন করেছি। লক্ষ্য একটাই, আমরা প্রত্যেকটা যুব ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নেব এবং এই প্রত্যন্ত এলাকাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই এলাকাকে এক্সপ্লোর করা, স্টার্ট আপ করা এবং সারা বিশ্বে এই আইল্যান্ডকে পৌঁছানো এবং আমাদের যুবকরা যেন আগামী দিনে কর্মসংস্থান পায়, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আজকের এই যুব চৌপাল। গন্ডাছড়া মহকুমার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেট আসরে আনুষ্ঠানিক সূচনা হয় বুধবার। গন্ডাছড়া 30 কাঠ মাঠে এদিন আনুষ্ঠানিক সূচনা লগ্নে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সমিত ত্রিপুরা, সজল মল্লিক, সমাজসেবী বিকাশ চাকমা তথা ডম্বুর নগর আরডি ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান প্রমুখ।
যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব আলোচনা করতে যুবকদের উদ্দেশ্যে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, যুবকরা আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র হাতিয়ার। দেশের উন্নতির সাথে ত্রিপুরার যুবকরাও আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমরা গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের যেই গ্রাউন্ডে সিনিয়র লিগ টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে আমরা উপস্থিত হয়েছি। আছেন আমাদের সঙ্গে এই রাজ্যের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় অমিত রক্ষিত, এমএলএ শম্ভুলাল চাকমা থেকে শুরু করে এই অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা। আমরা খেলাধুলার মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই, আমরা যত বেশি যুব সমাজ মাঠমুখী হবে, তত আমরা সুস্থ, স্বচ্ছ এবং নেশামুক্ত সমাজ গড়তে পারবো। আমি প্রত্যেককে আহ্বান করব, আমরা যেন আমাদের যুব সমাজ যেন নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসে। আমরা যেন এটা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীর সহযোগিতায় যুব মোর্চার উদ্যোগে বুধবার থেকে শুরু হলো লকআউট ক্রিকেটের আসর। এদিন চতুর্দশ দেবতা মন্দিরে কৃষ্ণমালা মঞ্চের মাঠে এই আসরের আনুষ্ঠানিক সূচনা হয়। মোট ৫৪টি দল এই আসরে অংশগ্রহণ করে। আসরের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন খয়েরপুর যুব মোর্চার পদাধিকারীরা। আমরা সারা ভারতবর্ষ জুড়ে মোদিজির যে খেলো ইন্ডিয়া স্কিমকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি ওনার যে নেশামুক্ত অভিযান এবং আমাদের এই এলাকার বিধায়ক তথা আমাদের জননেতা শ্রী রতন চক্রবর্তীজি স্যারের অনুপ্রেরণায় আমাদের ৫ খয়েরপুর যুব মোর্চার উদ্যোগে যে নমো ক্রিকেট টুর্নামেন্ট, আমরা এই টুর্নামেন্ট শুধু খেলার মধ্যে দিয়ে নয়, আমরা এই সমাজে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যে যুবকরা আছে, যুবকরা আস্তে আস্তে নেশার কোলে ঢলে পড়ছে। সেই যুবকদের নেশা থেকে সরিয়ে আনতে আমরা ৫ খয়েরপুর যুব মোর্চার উদ্যোগে এই খেলার আমরা সূচনা করেছি, এই টুর্নামেন্টের সূচনা করেছি এবং আমরা প্রত্যেকের কাছে আশা রাখব যে আগামী দিনগুলোতেও যেন খেলার মাধ্যমে যুবকদের অনুপ্রাণিত করে ওদেরকে যেন নেশার কবল থেকে সরিয়ে আনা যায়। এবং আমাদের প্রিয় বিধায়ক সবসময় আমাদের বলতেন, এই খয়েরপুর যুব মোর্চা নয় শুধু, পুরো রাজ্যের যুবকদের উদ্দেশ্যে বলতেন যে নেশা এমন একটি জিনিস যা যুবকদের প্রতিনিয়তই নষ্ট করে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আর স্যার আমাদের ৮ দফা দাবিকে সামনে রেখে বুধবার ত্রিপুরা আশা ফেসিলিটেটর কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের মধ্যুর মনিটরিং সেল যৌথভাবে ডেপুটেশন প্রদান করে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতেই তারা দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে আশা ফেসিলিটেটর কর্মীদের বেতন ন্যূনতম ১৫,০০০ টাকা এবং আশা কর্মীদের বেতন ন্যূনতম ১২,০০০ টাকা করা, চাকরির বয়সসীমা বাড়াতে ৬৫ বছর করা, আশা ফেসিলিটেটরদের ৬,০০০ টাকা এবং আশা কর্মীদের ৪,৫০০ টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা করা, মাতৃত্বকালীন ন্যূনতম ৬ মাস ছুটি এবং মাসিক বেতন প্রদান করা, আশা কর্মীরা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হলে মেডিকেল রিপোর্ট প্রদান করার পর সবেতনে ছুটি প্রদান করা। পশ্চিম জেলার ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স কর্মী অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম জেলার যে সকল আশা দিদিরা, আশা ফেসিলিটেটর্স দিদিরা আছেন, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সামনে লোকসভা নির্বাচন আপনারা জানেন, এবং আশা ফেসিলিটেটর্স বেশিরভাগ অংশটাই কেন্দ্রীয় সরকারের দ্বারাই পরিচালিত হয়। যেহেতু সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওনাদের অনেকগুলো বিষয়, দাবি সনদ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আজকে পশ্চিম জেলার যিনি সিএমও সাহেব, ওনার কাছে তুলে ধরেছি এবং ওনার সাথে বিস্তারিত কথাবার্তা হয়েছি। উনি আমাদের এই দাবি সনদগুলো সঠিক এবং সেগুলো খুব তাড়াতাড়ি মূল্যায়ন করবেন বলেছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনের পর এই দাবিগুলো সঠিকভাবে পূরণ করা হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।